সুপ্রিয় বিতর্কপ্রেমী শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিতর্কের পাঠশালা ক্লাস নাম্বার 2। ইতিপূর্বে আমরা জেনেছি যে বিতর্কের যে বেসিক বিষয়গুলো আমরা ক্লাস নাম্বার 1-এ শিখেছি, যে বিতর্কের বেসিক বিষয়গুলো, বিতর্ক উৎপত্তি, ক্রমবিকাশ, বিতর্ক কিভাবে করতে হয়, বিতর্কের সময় বন্টন, কি বলা যাবে কি বলা যাবে না, এই নানা খুঁটিনাটি বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে শিখেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিতর্কে বিজয়ী হতে হলে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। বিতর্কে বিজয়ী হওয়ার পূর্ব শর্ত, ঠিক আছে? বিতর্কে বিজয়ী হওয়ার 8টি শর্ত রয়েছে। কী কী সেই শর্ত আমরা দেখি। যেমন এখানে বলছে কেউ অপরাজেয় নয়, মানে পৃথিবীতে কেউ নয় যে অপরাজয় বা কোনো দিন সে হারেনি, এরকম কেউ নেই, ঠিক আছে? প্রতিযোগিতাতে জয় পরাজয় থাকবেই। 2 দল জয়ী হয়েছে এরকম সংখ্যা খুব কম। প্রতিযোগিতা মানেই সেখানে কী থাকবে? জয় পরাজয় থাকবে। তো বিতর্কও তার ব্যতিক্রম নয়। একজন উঁচু মানের বিতর্কিকও পরাজয়ের সম্মুখীন হতে পারেন, সেটিকে স্বাভাবিক বলেই মেনে নিতে হবে, ঠিক আছে? আর যদি এমন হয় যে তোমার বিতর্ক করতে করতে তোমার ভিতরে আত্মবিশ্বাস চলে এসেছে এবং তুমি বিজয়ী হতে হতে তুমি অভ্যস্ত, তখন তুমি যদি হঠাৎ করে কোনো একটা বিতর্কে কী হও, পরাজিত হও, তখন তুমি সেই পরাজয়টা মেনে নাও নিতে পারো। তো এই মানসিকতা থেকে তোমাকে কী করতে হবে? বেরিয়ে আসতে হবে। তার বিতর্কে সব দিন সমান যায় না, সব দিন তুমি জয়ী হবে না, তুমি পরাজিত হতে পারো। নিরঙ্কুশ জয়ের নিশ্চয়তা কোনো প্রতিযোগিতাতে নেই। বিতার্কিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা অর্জন থেকে বলতে পারি 8টি বিশেষ বিষয়ের দিকে দৃষ্টি রাখলে বিতর্কের জয়লাভের পথ সুগম হয়। কী কী? 1, পূর্ণ প্রস্তুতি, ঠিক আছে? পূর্ণ প্রস্তুতি থাকতে হবে। আমরা এই বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব, আমি জাস্ট পয়েন্টগুলো একটু বলে যাই। এই বিষয়ে আলাদা স্লাইড আছে। পূর্ণ প্রস্তুতি, আত্মবিশ্বাস, প্রতিপক্ষকে অবজ্ঞা না করা, প্রথমে সহমত পরে ভিন্নমত, দর্শক সমর্থন, বাস্তব উদাহরণ, দৃশ্যমান এবং যৌক্তিকতা, ঠিক আছে? 8টি পয়েন্ট। আমরা এই 8টি পয়েন্ট আমরা বিশদভাবে এখন আলোচনা করব। যেমন প্রথমে দেখো, পূর্ণ প্রস্তুতি। পূর্ণ প্রস্তুতি তোমাকে থাকতে হবে বিতর্কে। সবসময় তুমি কখনো ভাববে না যে তোমার প্রতিপক্ষ কি দুর্বল, এটা কখনোই ভাবা যাবে না। এটা না ভেবে তোমাকে কী করতে হবে? পূর্ণ প্রস্তুতি নিতে হবে। সকল তথ্য উপাত্ত, বিতর্কের রিহার্সাল, এগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? এবং তথ্য উপাত্ত ঠিকঠাক মতো থাকতে হবে, যুক্তি ঠিকঠাক মতো থাকতে হবে, বিপক্ষ দল কী কী যুক্তি দিতে পারে, এই যে বিষয়গুলো, সবগুলো বিষয়কে তুমি একত্রিতকরণ করে পূর্ণ প্রস্তুতি নেবে। যেমন এখানে কিছু কথা বলেছে, দেখো যে একটি বিতর্ক দল যতই অসাধারণই হোক না কেন, পূর্ণ প্রস্তুতি নিয়ে অবশ্যই বিতর্ক করা উচিত, ঠিক আছে? পূর্ণ প্রস্তুতি নিয়ে অবশ্যই বিতর্ক করা উচিত। বিতর্কের বিষয়টি হতে পারে পাওয়ার পর এর পক্ষ বিপক্ষ দুই দিকে সম্ভাব্য যুক্তিগুলো থাকতে হবে। মানে বিতর্কের যে বিষয়টা, সেটা যখন তুমি জানতে পারবে যে আজকের বিতর্কের বিষয় এটা, যে কি আজকের বিতর্কের বিষয় হচ্ছে যে এমন হতে পারে যে যৌতুক নিরসনে সামাজিক সচেতনতা নয়, আইনের প্রয়োগ জরুরি, ঠিক আছে? বা আইনের প্রয়োগের জরুরি বা আইনের প্রয়োগের প্রয়োজন, এরকম বিতর্কের বিষয় থাকতে পারে। তো এখানে কিন্তু দেখো যে দুটো বিষয় জড়িত, একটা আইনের প্রয়োগ আর একটা হচ্ছে কি তোমার সামাজিক সচেতনতা। এখন এই বিষয়গুলো কিন্তু, বিতর্কের বিষয়গুলো কিন্তু আপেক্ষিক থাকে সবসময়, যে দু দলেই যাতে কী করতে পারে, সমানভাবে কী করতে পারে, তর্ক করতে পারে এবং সমানভাবে যুক্তি দিতে পারে, যুক্তি খণ্ডন করতে পারে। এইভাবেই বিতর্কের বিষয়গুলো কী করে নির্ধারণ করা হয়। এখন তুমি পক্ষে অথবা বিপক্ষে যে দলেই থাকো না কেন, তুমি যদি পক্ষে থাকো, তাহলে বিপক্ষ দল কী ধরনের চিন্তা করতে পারে, তারা কী ধরনের যুক্তি দিতে পারে, সেইগুলো তুমি কী করবে? পয়েন্ট আকারে লিখে নেবে। এবং ওই যুক্তির উত্তর কী হতে পারে, সেই উত্তরগুলো তুমি কী করে নিতে পারো? লিখে নিতে পারো। এবং এটা লেখার উপকারিতা হচ্ছে যে যখন বিতর্ক শুরু হবে, যখন দেখবে যে তোমার বিপক্ষ দল তোমার যে মনোনীত বা তুমি যে চিন্তা করেছিলে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়েই বলছে এবং তার উত্তরগুলো তোমার আগে থেকেই জানা, তখন কিন্তু তোমার উপস্থিতভাবে কী করার, তার যুক্তি খণ্ডন করতে কী হবে? তোমার সুবিধা হবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু দেখো, যে পক্ষ বিপক্ষ দুই দিকে সম্ভাব্য যুক্তিগুলো নিয়ে ভাবতে হবে, এতে প্রতিপক্ষের সম্ভাব্য কৌশল সম্পর্কে ধারণা অর্জন সম্ভব হয়, ঠিক আছে? বিষয় সংশ্লিষ্ট বই, যে বিষয় নিয়ে তুমি আলোচনা করবে বিতর্ক, ওই সংশ্লিষ্ট যদি কোনো বই থাকে, সেই বইগুলোকে কালেক্ট করতে পারো। জার্নাল কালেক্ট করতে পারো, বা অন্য কোনো উৎস থাকলে তা সংগ্রহ করে ফেলতে হবে, ঠিক আছে? সেগুলো সংগ্রহ করতে হবে। তুমি যে টপিক নিয়ে বিতর্ক করবে, সেটার উপর যদি কোনো বই থাকে, জার্নাল থাকে, বা কোনো পত্রিকার কাটিং কপি থাকে, যে কোনো কিছুই থাকুক না কেন, সেগুলো তোমাকে সংগ্রহ করতে পারবে। এখানে ইন্টারনেটের কল্যাণে যে কোনো বিষয় এখন দ্রুত তথ্য লাভ সম্ভব। যেমন আগে কিন্তু একটু কঠিন ছিল, যখন ইন্টারনেটের যুগ ছিল না, তখন কী করতো?
ছাত্রছাত্রীরা লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে তথ্যপত্র সংগ্রহ করে তারপর কী করতো, নোট করে তারপর বিতর্ক করতো। এখন কিন্তু আরও সহজ হয়ে গেছে। এখন তুমি গুগলে সার্চ দিলে বা এআইয়ের সাহায্য নিয়ে তুমি অনেক তথ্য তাৎক্ষণিকভাবে কি পেতে পারছো, ঠিক আছে, এই আর কি। তো এবার দেখো যে যদি সম্ভব হয় সেখানে সেই বিষয়ের সাথে কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া যেতে পারে। এখন যে বিষয় নিয়ে তুমি আলোচনা করবে সেই বিষয় নিয়ে তুমি কোনো বিশেষজ্ঞের কাছে আলোচনা করতে পারো। যেমন সমাজের বিভিন্ন বিষয় বা প্রাকৃতিক বিভিন্ন দূষণ নিয়ে তুমি একজন প্রকৃতি বিজ্ঞানীর কাছে যেতে পারো, তার সাথে আলোচনা করে বের করতে পারো যে কী কী সমস্যাগুলো, কারণ তারা বিষয়গুলো নিয়ে গবেষণা করে। তুমি তার কাছ থেকে সরাসরি তথ্যগুলো কি নিতে পারো। এরকম যদি সম্ভব হয় করতে পারো। আর সম্ভব না হলে গুগল রয়েছে, উইকিপিডিয়া রয়েছে, এআই রয়েছে, এগুলোর সহযোগিতা নিতে পারো। প্রত্যেক বক্তাই তার বক্তব্যের পরিধি নির্ধারণ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বক্তব্যের পরিধি নির্ধারণ করে নিজেদের মধ্যে আলোচনা করবেন। আচ্ছা, এখন তোমার বক্তব্য যদি 5 মিনিটের হয় তাহলে তুমি তোমার স্ক্রিপ্টটা 5 মিনিটের উপযোগী করে কী করবে, তৈরি করবে। এবং স্ক্রিপ্ট তৈরি করার পর সেটা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে স্টপ ওয়াচ সেট করে তুমি কী করবে, বলা শুরু করবে। এবং তুমি দেখবে যে তোমার বিতর্কটি 5 মিনিটে কী হচ্ছে, কভার হচ্ছে কিনা। আবার যদি 4 মিনিট হয় 4 মিনিটে কভার হচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু দেখবে। এতে পুনরাবৃত্তি বা স্ববিরোধী বক্তব্যের আশঙ্কা থাকে না, ঠিক আছে। তুমি যদি আগে থেকে তোমার পূর্ণ উপস্থিতি থাকে, স্ববিরোধী থাকে না, যে তুমি যে বিষয় নিয়ে বলছো বা যে বিষয়ের বিপক্ষে বলতে চাইছো ওইটার ব্যাপারে তুমি তোমার অবচেতন মনে তুমি পক্ষে বলে ফেলছো, এইরকম এই ভয়গুলো থাকে না যদি আগে থেকে পূর্ণ প্রস্তুতি নেওয়া থাকে। এরপর দেখো এখানে যে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে বিতর্ক শুরু হওয়ার মাত্র 45 মিনিট আগে বিষয় দেওয়া হয়, ঠিক আছে। এটা উপস্থিত বিতর্ক এটা হয়ে থাকে যে বিতর্ক শুরু হওয়ার আগে থেকেই তোমার যারা বিতার্কিক তারা আগে থেকে জানে না যে তার টপিক কী, তার কী নিয়ে বিতর্ক করতে হবে। মাত্র 1.5 ঘন্টা বা 45 মিনিট আগে তাকে টপিক দেওয়া হয় এবং ওই 45 মিনিটের ভিতরে তাকে কী করতে হয়, সব স্ক্রিপ্ট এবং প্রস্তুতি সম্পূর্ণ করতে হয়, ঠিক আছে। এতে প্রস্তুতি নেওয়ার সময় থাকে না, ঠিক আছে। এটা মূলত উপস্থিত বিতর্ক হতে পারে আর কি। এসব প্রতিযোগিতা বিতর্কের ক্ষেত্র আগেই জানিয়ে দেওয়া হয়, যেমন পরিবেশ, জনসংখ্যা, প্রযুক্তি, সংস্কৃতি, যে কোনো বিষয় থাকতে পারে, যে পরিবেশ, জনসংখ্যা, প্রযুক্তি, সংস্কৃতি এবং ক্ষেত্র অনুযায়ী বই এবং অন্যান্য উপকরণ বিতর্কিক সঙ্গে রাখবেন। যদি এরকম হয় যে তুমি জানো না যে তোমার বিতর্কের বিষয় কী, কিন্তু তুমি টপিকগুলো জানো যে তোমার পরিবেশ নিয়ে হতে পারে, জনসংখ্যা নিয়ে হতে পারে, প্রযুক্তি নিয়ে হতে পারে, সংস্কৃতি নিয়ে হতে পারে, তখন তুমি এই রিলেটেড বইগুলো তুমি কী করবে, আগে থেকেই সংগ্রহ করে রাখবে নিজের কাছে, যাতে করে যখন তোমাকে বিষয়টি দেওয়া হবে তুমি ওগুলো তাৎক্ষণিকভাবে ওগুলো স্টাডি করে বা তাৎক্ষণিকভাবে ওগুলো থেকে উপাত্ত সংগ্রহ করে তুমি কী করতে পারো, একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলতে পারো। এরপর আমরা দেখি পরের বিষয়টি, আত্মবিশ্বাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাস। অনেক সময় হয় যে তোমার বিতর্কের তথ্যপাত্য কম জানা আছে, কিন্তু তোমার আত্মবিশ্বাসের এতই ভালো যে তোমার জানাশোনা এতই ভালো, যখন তোমার নলেজ ভালো থাকবে, জানাশোনা ভালো থাকবে, তখন তোমার আত্মবিশ্বাসও কিন্তু কী থাকবে, প্রবল থাকবে। জ্ঞান বা জানাশোনা কম থাকলে তোমার ওখানে আত্মবিশ্বাস কম থাকবে। আর যদি জানাশোনা বেশি থাকে, ভালো থাকে, তখন তোমার আত্মবিশ্বাস কিন্তু অটোমেটিকভাবে কি চলে আসবে। তো আত্মবিশ্বাসের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে প্রতিযোগিতায় আত্মবিশ্বাস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা জয়লাভের ক্ষেত্রে সবচেয়ে সহায়ক, ঠিক আছে। যে অনেক সময় তুমি ভুল বলে ফেলতে পারো, মনের অবচেতন মনে অনেক সময় ভুল বলে ফেলতে পারো, তখন তাৎক্ষণিকভাবে তোমার যদি আত্মবিশ্বাস থাকে ওটাকে কারেকশন করে তুমি তাৎক্ষণিকভাবে ওটাকে বলতে পারো, ঠিক আছে, এটা যুক্তি খণ্ডন করে ফেলতে পারো। বিতর্কেও এটি চাই, যেমন আত্মবিশ্বাস বিতর্কে এটাও চাই, একটি বিতর্ক দল প্রতিপক্ষের তুলনায় দুর্বল হতে পারে। তার মানে এই নয় যে বিতর্ক প্রতিযোগিতা ওয়ানডে ক্রিকেটের মতো, ঠিক আছে, যে তুমি ওয়ানডে ক্রিকেটের মতো আসলে দেখলে খেললে ভালো করে ফেলে, সেটা কিন্তু না। আমরাও জিততে পারি এই মনোবল থাকতে হবে, ঠিক আছে, আমরাও জিততে পারি এই মনোবল থাকতে হবে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা যাবে না, ঠিক আছে। বিতর্ক প্রতিযোগিতাও ওয়ানডে ক্রিকেটের মতো এখানে বলছে ওয়ানডে ক্রিকেটের মতো, মানে ধৈর্য ধরে আস্তে আস্তে করে আগাতে হয়, ঠিক আছে। টি-20 না, কিন্তু ওয়ানডে ক্রিকেট। তো তাৎক্ষণিক দক্ষতা এখানে গুরুত্বপূর্ণ, অতীতের রেকর্ড নয়। অতীতে তুমি অনেক বিতর্ক জিতেছো বা অনেক বিতর্কে তোমার পুরস্কার আছে, সেটা কিন্তু এখানে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় তুমি তাৎক্ষণিকভাবে তুমি কীভাবে বিষয়টিকে উপস্থাপন করছো, কীভাবে তোমার দর্শকদের কী করছো, প্রভাবিত করছো তোমার বিতর্ক দ্বারা, কীভাবে বিচারকদের প্রভাবিত করছো, সেটি এখানে কী হবে, মুখ্য বিষয় হবে। সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় আসরে কোনো বিতার্কিক নার্ভাস হয়ে যায়, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটি মোটেও কাম্য নয়, নার্ভাসনেস হওয়া যাবে না, তুমি আত্মবিশ্বাস থাকবে, ঠিক আছে। এটা আত্মবিশ্বাস থাকলে এই সমস্যা সহজেই দূর করা যায়, তবে আত্মবিশ্বাস যেন সীমা অতিক্রম না করে, আর ওভার কনফিডেন্স যাতে তুমি না হয়ে যাও, ঠিক আছে। তুমি জেদারসে ভুল বলছো, ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাসী হয়ে এতই ভুল বলছো কোনো তথ্যপত্র ছাড়া, এমন যাতে না হয়, ঠিক আছে। অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদের কারণ হতে পারে, আবার ওভার কনফিডেন্ট অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদের কারণও হতে পারে। তা আত্মবিশ্বাসপূর্ণ একটি দল বিচারক মণ্ডলীর ইতিবাচক মনোভাব
দৃষ্টি আকর্ষণ করে, ঠিক আছে। যে দলের আত্মবিশ্বাস ভালো থাকবে সে কী করবে, বিচারকদেরকে ইতিবাচক মনোভাবের প্রভাবিত করবে। এরপরে দেখি আমরা কি আছে তথ্যটি, প্রতিপক্ষকে অবজ্ঞা না করা, ঠিক আছে। এখানে একটা দেখো, এই কথাটি দেখো, চীনের বিখ্যাত যুদ্ধ বিশ্লেষক বলেছিলেন, নিজের দুর্বলতা ও প্রতিপক্ষের শক্তিকে জানো। নিজের দুর্বলতা ও প্রতিপক্ষের শক্তিকে জানো। এটা কিন্তু বলেনি যে নিজের শক্তি এবং প্রতিপক্ষের দুর্বলতা জানো, এটা না, কিন্তু নিজের দুর্বলতা এবং প্রতিপক্ষের শক্তিকে জানো, যে প্রতিপক্ষ কতটা শক্তিশালী, তোমাকে কোন কোন যুক্তি দিয়ে ঘায়েল করবে, ঠিক আছে। সেই যুক্তিগুলো তুমি আগে কী করো, ওই যুক্তিগুলো নিয়ে তুমি আগে পড়াশোনা করো, স্টাডি করো, এবং ওই যুক্তিগুলোর উত্তর কী কী হতে পারে, সম্ভাব্য উত্তর, সেই উত্তরগুলো তুমি কী করো, লিখে রাখো, ঠিক আছে। এটা নিজের শক্তি না জানলেও চলে, জানতে হয় দুর্বলতা, নিজের দুর্বলতাগুলো জানতে হয় যে তোমার দুর্বলতা কোথায়, ঠিক আছে। যখন তুমি ওয়ার্ম আপ করবে, বিভিন্ন ওয়ার্ম আপ সেশন করবে, তখন তুমি দেখবে যে তোমার ওই ওয়ার্ম আপ সেশনে তুমি কী কী দুর্বলতা ফেস করছো, যে তোমার কথায় জড়তা আছে কিনা, বা তথ্যপত্র আরও বেশি হলে ভালো হতো, এই বিষয়গুলো তোমার দুর্বলতা হিসাবে কী বিবেচিত হয়, ঠিক আছে। এটা, এবং প্রতিপক্ষকে কখনো অবজ্ঞা করবে না। এবং আমরা যখন বিতর্ক করি তখন প্রতিপক্ষকে অবজ্ঞা না করে, ছোট না করে, হেয় না করে আমরা কখনো করবো না, ঠিক আছে। আমরা তাদের প্রতি সম্মান রেখে আমরা কী করব, বিতর্ক করব। শক্তিশালী বিতর্ক দলগুলোর মধ্যে প্রতিপক্ষকে অবজ্ঞা করার মনোভাব মাঝে মধ্যে কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শক্তিশালী বিতর্ক দল তারা প্রতিপক্ষকে অবজ্ঞা করতে পারে, এরকম, এটি আত্মঘাতী প্রবণতা। এবং এটা কিন্তু যারা বিচারক মণ্ডলী রয়েছে তারা কিন্তু এটাকে নেতিবাচক নম্বর দিয়ে থাকে এখানে, ঠিক আছে। তুলনামূলকভাবে দুর্বল দলও জয়ী হতে পারে কোনো কোনো সময়। বিতর্ক প্রতিযোগিতা এমন ঘটনাও বিরল নয়। প্রতিপক্ষকে তাচ্ছিল্য করার মনোভাব বিচারক মণ্ডলীকেও বিরক্ত করে, যেটা বললাম, যে বিচারক মণ্ডলী বিরক্ত হয় তাদেরকে ছোট করে কথা বলে, হেয় করে কথা বলে, যে আমার প্রতিপক্ষ যা বলেছে এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই, এরকম কথা বলা যাবে না, অথবা এই বিষয়ে তারা শিশু, এই ধরনের কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। বলতে হবে যে প্রতিপক্ষ যে বিষয়টি বলছে তার সাথে আমরা সহমত পোষণ করছি, কিন্তু লাগিয়ে দেবে আর কি, কিন্তু এটা এইভাবে হলে ভালো হয়, এইভাবে উপস্থাপন করবে, ঠিক আছে। প্রায় দেখা যাচ্ছে যে কোনো বিতার্কিক যখন বক্তব্য রাখছে, প্রতিপক্ষের বক্তারা তা মনোযোগ দিয়ে না শুনে নিজেদের মধ্যে কথা বলছে, এটা কিন্তু কখনোই করা যাবে না। তোমরা যে বিতর্ক যখন শুরু হয়ে যাবে তখন নিজেদের ভিতরে কথা বলা একদম সম্পূর্ণ নিষেধ। কথা বলো না, খুব আস্তে দু একটা কী পয়েন্ট বলতে পারো, যে অন্যের ভুল যখন প্রতিপক্ষের দুর্বলতা বা দুর্বল পয়েন্টগুলো যখন ধরবে তখন সেগুলো নিয়ে একটু টুকটাক বলতে পারো, কিন্তু নিজেদের ভিতরে কথা না বলে মনোযোগ দিয়ে, শতভাগ মনোযোগ দিয়ে প্রতিপক্ষের কথা শুনতে হবে, এবং তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো কি ওয়ার্ড হিসেবে লিখে রাখবে, এক বাক্যে বা লিখে রাখবে আর কি। এবং সেটা যখন তুমি বক্তব্যে উঠবে স্টেজে, তখন যুক্তি খণ্ডনের সময় তুমি তার ভুলগুলো ধরিয়ে তোমার যুক্তি উপস্থাপন করবে। এরপর দেখো যে এটি করা উচিত নয়, এতে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ কোনো যুক্তি তাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, প্রতিপক্ষকে সম্মান করলে নিজেদের ক্ষতি হয় না, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে আমাদের এই পয়েন্টটা ছিল প্রতিপক্ষকে অবজ্ঞা না করা। এরপরের পয়েন্টটা দেখি আমরা। এরপর প্রথমে সহমত পরে ভিন্ন মত, যেটা আমি প্রথমেই বলেছিলাম, প্রথমে সহমত, ঠিক আছে। প্রথমে তাদের যে, কারণ বিপক্ষের বিতর্কের যে বিষয়গুলো কিন্তু আপেক্ষিক বিষয়, ঠিক আছে। তোমার কাছে যেটা সঠিক অন্যের কাছে সেটা সঠিক নাও হতে পারে, বিষয়গুলো এভাবেই ঠিক করা হয়, ঠিক আছে। এবং যেই দল সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে দর্শকদের, বিচারকদের, এবং নিজের তথ্য উপাত্ত উপস্থাপন ভঙ্গি দিয়ে সবাইকে প্রভাবিত করতে পারে, সেই দলে কিন্তু মূলত কী হয়, জয়ী হয়। এই জন্য প্রথমে কী করবে, সহমত পরে ভিন্ন মত। সহমত করার কারণ হচ্ছে যে বিতর্কের বিষয়টি এমন থাকে যে আমি এটা মেনে নেওয়া যায়, কিন্তু এই কারণে মেনে নেওয়া যায় না, এইভাবে বলবে আর কি। যেমন এখানে দেখো যে বিতর্ক মানে বিরোধীদের জন্য বিরোধিতা করা নয়, যৌক্তিক কারণ দেখিয়ে বিরোধিতা করতে হবে। তুমি যে বিরোধিতা করছো, কেন বিরোধিতা করছো, সেটার পিছনে যৌক্তিক কারণ থাকবে। এমন নয় যে প্রতিপক্ষকে সব যুক্তিরই বিরোধিতা করতে হবে, ঠিক আছে। প্রতিপক্ষ দল বক্তব্য রাখার পর অন্য পক্ষ যদি বলে যে তারা ভিন্ন মত বলে, যে প্রতিপক্ষের বক্তব্যের এই অংশটুকুর সঙ্গে তারা একমত, কিন্তু পরবর্তী অংশের এই দুর্বলতার কারণে তার ভিন্নতা পোষণ করছে, এটা কিন্তু তোমাকে আরও কী করবে, তোমার বক্তব্যকে আরও শক্তিশালী করবে। যে অংশের সাথে তোমরা একমত, কিন্তু যেমন ওই যেটা আমি প্রথমেই বললাম যে একটা বিষয় হতে পারে যে যৌতুক নিরসনে সামাজিক সচেতনতা জরুরি, এই অংশের সাথে তুমি কি একমত, কিন্তু আইনের প্রয়োগ যদি যথাযথভাবে না হয়, শক্তভাবে যদি এটা দমন করা না হয়, তাহলে যৌতুক নিরসন সম্ভব নয়, ঠিক আছে। এটা তুমি তখন বলবে যে তুমি এই অংশটার সাথে আমি একমত, কিন্তু আমি যদি আইনের প্রয়োগের যদি না হয় তাহলে এটা সম্ভব নয়। এভাবে করে তুমি কী করবে, প্রতিপক্ষের সাথে তুমি দ্বিমত পোষণ করবে।
তারপর এখানে দেখো যে তবে সেই দলটি সম্পর্কে বিচার, হ্যাঁ যদি এভাবে বলো তাহলে তোমার দল সম্পর্কে বিচার এবং দর্শক শ্রোতার ইতিবাচক ধারণা জন্মাবে, ঠিক আছে। প্রতিপক্ষে সব বক্তব্য উড়িয়ে দিতে হবে, তাদের সব যুক্তি দুর্বল এমন মনোভাব পোষণ করা যাবে না, ঠিক আছে। তো আপনি যা বলেছেন সব দুর্বল, কারণ তারাও তো একটা প্রিপারেশন নিয়ে এসেছে, তাদের পিছনেও কি যুক্তি রয়েছে, পরিশ্রম রয়েছে, এই জন্য তাকেও কী করা যাবে না, তাদেরকে ওইভাবে উড়িয়ে দেওয়া যাবে না। যেমন জনসংখ্যা বিস্ফোরণ, এখানে একটা বিষয় দিয়েছে দেখো, জনসংখ্যা বিস্ফোরণই বাংলাদেশের মূল সমস্যা, এটা একটা বিষয় বিতর্কের, বিস্ফোরণই বাংলাদেশের মূল সমস্যা এটা বলেছে। এই বিষয়ের পক্ষদল জনসংখ্যা বৃদ্ধির ভয়াবহ দিকগুলো তুলে ধরলো, যে জনসংখ্যা কেন বাড়ে এই ভয়াবহ দিকগুলো তুলে ধরলো, এবং বাড়ার ফলে কী কী ঘটে, কী কী প্রভাব ফেলতে পারে সমাজে, সেই দিকগুলো তুলে ধরলো। বিপক্ষ দল যদি বলে জনসংখ্যার আধিক্য কোনো সমস্যাই নয়, এরকম যদি বলে, তবে তাদের বক্তব্য খুব দুর্বল হয়ে পড়বে। জনসংখ্যা আধিক্য অবশ্যই সমস্যা, তারা এটাকে পুরাই মানে রিভার্স করতে পারবে না বা পুরাই বিপরীত বলতে পারবে না। এখানে কি থাকতে হবে, যুক্তি থাকতে হবে, এটাকে বিষয় তুমি আধিক্যই কোনো সমস্যা নেই, তার মানে বিষয়টাকে উড়িয়ে দিচ্ছ, এভাবে বলা যাবে না। বলতে হবে যে, এবং এভাবে যদি বলো তাহলে তোমার বক্তব্য দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে বিপক্ষ দল বলতে পারে যে অধিক জনসংখ্যাজনিত পক্ষ দলের উদ্বেগকে তারা সমর্থন করে, ঠিক আছে। তো অধিক জনসংখ্যাজনিত সমস্যার কারণে তারা পক্ষ দলকে কী করছে, সমর্থন করে। কিন্তু অতিরিক্ত জনসংখ্যা অবশ্যই একটি সমস্যা, এই যে এটা বলে অতিরিক্ত জনসংখ্যা অবশ্যই একটি সমস্যা, তবে মূল সমস্যা নয়, এটা কিন্তু এইভাবে বলবে। অতিরিক্ত জনসংখ্যা একটি সমস্যা কিন্তু এটি মূল সমস্যা নয়। এটা মানে তোমার যখন একটা বিতর্ক করবে, বিতর্কের যে বিষয়টার প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে তুমি কী করবে, রিসার্চ করবে, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে তুমি চিন্তা করবে, ঠিক আছে। এবং কোন ওয়ার্ডটাতে জোর দেওয়া হয়েছে সেই ওয়ার্ডটাকে তুমি কী করবে, আইডেন্টিফাই করবে। যেমন এখানে বলছে মূল সমস্যা দারিদ্র্য, দুর্নীতি বা রাজনৈতিক অস্থিতিশীলতা। দেখো, দারিদ্র্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, তুমি তার সাথে দ্বিমত পোষণ করে আবার তুমি তোমার যে চিন্তাগুলো সেগুলো কী করে দিচ্ছ, প্রকাশ করে ফেলছে। যেমন দারিদ্র্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই যে তোমার চিন্তা কিন্তু এখন সম্পূর্ণভাবে কী হলো, প্রকাশ পেল। এভাবে যে কোনো একটিকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করে বিপক্ষ দল বিতর্ক করতে পারে। অর্থাৎ বিরোধিতাই হচ্ছে মূল সমস্যা কোনটি নিয়ে, মূল সমস্যা কোনটি নিয়ে, বিরোধী হচ্ছে মূল সমস্যা কোনটি নিয়ে সেটা হতে পারে। এভাবে বিরোধিতার ক্ষেত্রটি অত্যন্ত যৌক্তিকভাবে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখে গিয়েছে দর্শক সমর্থন। এই জয়লাভের ক্ষেত্রে দর্শক সমর্থনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। যখন অনেক সময় দেখবে যে একজন বিতর্কের বক্তব্য এতই ভালো লেগে গিয়েছে দর্শকের উপস্থিতভাবে, তখনই কী করে, তাৎক্ষণিকভাবে কী করে হাততালি দিয়ে তাকে কী জানে, সমর্থন জানায়। তার মানে সে দর্শকদের কী করতে পেরেছে, বিতর্কিক প্রভাবিত করতে পেরেছে, ঠিক আছে। এই জন্য দর্শক সমর্থন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যখনই বিচারকটা বুঝবে যে না এর বক্তব্য ঠিক আছে, দর্শক হাতে তালি দিয়েছে, তার মানে এর বক্তব্য ঠিক আছে, ঠিক আছে, দর্শককে কী করতে পেরেছে, প্রভাবিত করতে পেরেছে। তাহলে দর্শক সমর্থন বিতর্কে জয়লাভের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় বিচারক মণ্ডলী দর্শক সমর্থন দ্বারা প্রভাবিত হন, ঠিক আছে। বিশেষ করে তোমার ডেমোক্রেটিক যে বা পার্লামেন্টারি যে ডিবেটগুলো রয়েছে, পার্লামেন্টারি ডিবেটগুলোতে দর্শক সমর্থনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। নিজ দলের সমর্থক নির্ধারিত দর্শক থাকতে পারে, হ্যাঁ, নির্ধারিত দর্শক থাকতে পারে। তোমার স্কুল কলেজ থেকে তুমি অনেক স্টুডেন্ট নিয়ে গিয়েছো, তার আগে থেকে গেছি, কারণে হাতে তারে দিতে পারে, এটা হতে পারে, এটা ঠিক আছে। এই জন্য আমাদের যেটা করতে হবে যে এর বাইরেও নিজের সমর্থনে দর্শককে টানতে হবে, নিজ দলের সমর্থকের বাইরেও কী করতে হবে, তোমার দর্শকদের টানতে হবে, ঠিক আছে, তোমার বক্তব্য দিয়ে। এটি সম্ভব কিছু কৌশল অবলম্বন করলে আর কি, ঠিক আছে। কোনো একটি ইস্যুতে কথা বলার সময় বিতার্কিক এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন মনে হয় দর্শকের সঙ্গে তার সংলাপ বিনিময় চলছে। মানে দর্শকের তুমি কি করে ফেলবে, মোহগ্রস্ত বা হিপনোটাইজ করে ফেলবে। দর্শক তোমার কথার বাইরে যাবে না, মনোযোগ দিয়ে তোমার কথা শুনবে, সম্মোহিত হয়ে তোমার কথা শুনবে। এমনভাবে তোমার কী করবে, ডিবেটটা হবে, ঠিক আছে, এমনটা মাধুর্যপূর্ণ হবে ডিবেট। এরপর দেখো কি আছে যে বিতর্কের বিষয়ের সঙ্গে যথাসম্ভব দর্শককে সম্পৃক্ত করতে হবে। দর্শক যেন মনে হয় তাদের স্বার্থেই ওই বিতর্কের কথা বলছে, ঠিক আছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম বিতর্কের যে দায়বদ্ধতা, বিতর্ক শুধু তর্কের জন্যই তর্ক করে না, বিতর্ক হচ্ছে যে মানুষের মনোজাগতিক যে চিন্তাগুলো আছে, মানুষকে ভাবানোর যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করে, মানুষকে উদ্বুদ্ধকরণ করে, ঠিক আছে, সচেতন হতে কী করে, উদ্বুদ্ধ করে বিতর্ক। বিতর্কের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। বিতর্কের মূল উদ্দেশ্য তর্কের খাতিরে তর্ক করে নয়, বিতর্কের মূল উদ্দেশ্য হচ্ছে যারা দর্শক, যারা জনগোষ্ঠী, বৃহত্তর জনগোষ্ঠী, তারা যাতে ওই বিতর্ক শুনে নিজেদের ভিতরে কী করে, বিষয়টাকে অনুভব করে, এবং অনুভব করে সেটার থেকে উদ্বুদ্ধ হয়ে কী করে, সমাজে কী করে, কাজ করে। এটা হচ্ছে বিতর্কের মূল উদ্দেশ্য। এতে মনস্তাত্ত্বিকভাবে সেই দলটি অনেক এগিয়ে যায়। তুমি দর্শককে যত বেশি কী করতে পারবে, প্রভাবিত করতে পারবে, তোমার দল তত বেশি কী যাবে, এগিয়ে যাবে। আচ্ছা, এর পরের পয়েন্টে আমরা দেখি। পরের পয়েন্ট হচ্ছে যে বাস্তব উদাহরণ, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো,
বিতর্কের বক্তব্যে তথ্য উপাত্ত বিশ্লেষণ নিশ্চয়ই থাকবে। কী কী থাকবে? তথ্য থাকবে, থিওরিটিক্যাল তথ্য, ইনফরমেশন, উপাত্ত, ডেটা, বিশ্লেষণ, অ্যানালাইসিস থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু এরকম নিরেট বা যান্ত্রিক বিতর্ক যেন না হয় যে প্রতিদিনের ঘটনা প্রবাহ থেকে উদাহরণ দিতেই হবে, ঠিক আছে, প্রতিদিন ঘটনা প্রবাহ থেকে উদাহরণ দিতে হবে, এরকম না, দু একটা থাকতে পারে, মানে আধিক্যতা, তোমার উদাহরণের আধিক্যতা যাতে একদম সব বাস্তব উদাহরণ এরকম যাতে না হয়। কিছু তথ্য থাকবে, ডেটা, উপাত্ত থাকবে, বাস্তব উদাহরণ থাকবে, ঘটনা থাকবে, নানা বিষয় নিয়ে তোমার কি থাকবে, কবিতা লাইন থাকতে পারে, ঠিক আছে, কোনো স্লোগান থাকতে পারে, নানা কিছু থাকতে পারে এখানে, কোনো গানের কলিও থাকতে পারে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বিতর্কের খাতিরে, বিতর্ককে আরও জমজমাট করার জন্য এই শব্দগুলো, এই বাক্যগুলো কী করবে তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। যেমন 2008 সালে যখন জরুরি অবস্থা জারি ছিল, তখন অনেক বিত্তগণ ব্যবসায়ী, ঋণ খেলাপি এবং প্রভাবশালী রাজনীতিবিদ গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল দারিদ্র্যই দুর্নীতির কারণ। আর বিপক্ষ দলের একজন বিতর্কিক সেই সময় উদাহরণ দিয়ে বলেছিলেন, দুর্নীতির কারণে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন জেল খাটছেন, তারা কি কেউ দরিদ্র? যেমন এই যে দেখো, এটা একটা ওই দুর্নীতির কারণে অনেকেই জেল খাটছেন, তারা কি কেউ দরিদ্র? এটা কিন্তু তোমাকে কী করবে, ক্যাচ করবে যে দুর্নীতির যে মূল কারণ না, দারিদ্র্য দুর্নীতির কারণ না। যেমন যারা জেল খাটছে, যারা অনেক প্রভাবশালী, তারা কিন্তু কেউ দরিদ্র নয়, ঠিক আছে। তাহলে মূল সমস্যাটা কোথায়? দুর্নীতির মূল সমস্যা হচ্ছে মনস্তত্ত্বে, ঠিক আছে, তাদের চিন্তায়, চেতনায় এবং তাদের লোভী মানসিকতা, এটা হচ্ছে দুর্নীতির কি মূল কারণ। এই প্রশ্নের কোনো উত্তর সেদিন পক্ষদল দিতে পারেনি, ঠিক আছে। এটা তাহলে এইভাবে একটি চাক্ষুষ উদাহরণ দেখে বিপক্ষ দল তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা বাড়াতে সক্ষম হয়েছিল। এইভাবে দু একটা চাক্ষুষ উদাহরণ আমরা কী করতে পারি, দিতে পারি। তাহলে চাক্ষুষ উদাহরণ যখন আমরা দিব, তখন কিন্তু যুক্তি খণ্ডন করা একটু কী হয়ে যাবে, কঠিন হয়ে যাবে বিপক্ষ দলের জন্য। আমরা পরবর্তী যে দৃশ্যমানতাটা কি, ভিজুয়ালিটি বা ভিজিবিলিটি, এটা যে তুমি যে বিতর্ক করবে, তুমি দর্শককে এমনভাবে মোহগ্রস্ত করবে যাতে সে, তুমি যা বলছো তা যেন তার চোখের সামনে ভেসে উঠছে, তা যেন সে দেখতে পাচ্ছে, ঠিক আছে, তার অন্তর্চক্ষু দিয়ে সে দেখছে, তার চর্মচক্ষু দিয়ে তো দেখছে, অন্তর্চক্ষু দিয়েও সে যেন দেখছে, অনুভব করতে পারছে যে না, বিষয়টা এমন হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে দৃশ্যমানতা, ঠিক আছে। অনুভবের সাথে সাথে তাকে দর্শককে ভিজুয়ালাইজ করা, দর্শককে মনের চোখ দিয়ে তাকে দেখানো বিষয়টি, এটা হচ্ছে তোমার দৃশ্যমানতা। যেমন বিতর্ক শুধু শব্দ খেলা নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, বিতর্ক শুধু শব্দ খেলা নয়। একটি সুন্দর স্ক্রিপ্ট চমৎকারভাবে পড়ে ফেললেই বিতর্ক হয় না। হ্যাঁ, স্ক্রিপ্ট তুমি পড়ে ফেললে দেখে, এটা আরেকটা বিষয়। দেখো, স্ক্রিপ্ট দেখে পড়া কিন্তু বিতর্ক নয়। সুন্দরভাবে তুমি উপস্থাপন, কবিতা আবৃত্তি করেছো, তুমি কবিতা আবৃত্তির সেই ঢঙে তুমি কী করছো, বিতর্কের স্ক্রিপ্ট পড়ছো, এটা শুনতেও ভালো লাগছে, এটা কিন্তু বিতর্ক নয়, ঠিক আছে, বা শব্দের খেলা নয়। যে বিষয়ে বিতর্ক করছে তার প্রতিটি অনুষদকে বিচারক ও দর্শকদের কাছে জীবন্ত করে তুলতে হবে, ঠিক আছে, জীবন্ত করে, মানে তোমার যে বিষয়গুলো দর্শক যাতে এমনভাবে আলোড়িত হয় যে সে যেন মনে করে যে তার ঘটনাগুলো যেন তার চোখের সামনে ঘটেছে, তুমি যা বলছো, সে যাতে এভাবে কী করে বিষয়টি অনুধাবন করে। ধরা যাক একটি বিতর্কের বিষয় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা, একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা বিতর্কের বিষয়। এখন তাত্ত্বিক বিশ্লেষণ ছাপিয়ে পক্ষদলকে বিশ্বের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোর কথা বলতে হবে, যে বৈশ্বিক উষ্ণতায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ আছে যে দেশগুলো, ঠিক আছে, যেমন বাংলাদেশ, বৈশ্বিক উষ্ণতায় বাংলাদেশে কিন্তু ঝুঁকিপূর্ণ দেশগুলো রয়েছে, সমুদ্র তীরবর্তী যে দেশগুলো আছে সেগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেমন যে স্থানে সমুদ্রের পানিতে তলিয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা একটা বলতে হবে যে পরবর্তী প্রজন্মের কথা, যারা নিঃশ্বাস নেয়ার জন্য বিশুদ্ধ অক্সিজেন পাবে না। এভাবে আগামী দিনের ভয়ঙ্কর চিত্রটি মূর্ত করে তুলতে হবে, ঠিক আছে, তবেই পক্ষদলের বক্তব্যের যুক্তির বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, ঠিক আছে। মানে তুমি যে বিষয়গুলো নিয়ে বলবে, টপিক নিয়ে বলবে, সেটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে যার একটা ছবি, যার একটা দৃশ্য দর্শকের চোখের সামনে কী হয়, ভেসে ওঠে, তারা তোমার কথাগুলোকে বিশ্বাস করতে শুরু করে, ঠিক আছে। এরপর দেখো এখানে কি যৌক্তিকতা। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। বিতর্কের প্রাণী হচ্ছে যুক্তি ছাড়া কি হয় না, বিতর্ক চলে না। যেখানে যুক্তি নেই সেখানে বিতর্ক নেই, সেটা হচ্ছে তর্ক। তাহলে দেখো যে একজন বিতার্কিকের বক্তব্য যত গোছালো ও পরিচালিত হোক না কেন, তা ব্যর্থ হয়ে যাবে যদি যুক্তি না থাকে। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলেছি যে অপ্রয়োজনীয় শব্দ ও বাক্যের ব্যবহার যেন সময় নষ্ট না হয়, ঠিক আছে। যেমন আমরা কি করি যে বিতর্ক শুরু করতেই উপস্থিত দর্শক, বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ, মানে এক নাগার অনেককে সম্বোধন করে আমরা কী করি, বিতর্ক শুরু করি। এটা কিন্তু স্মার্টনেস নয়। স্মার্টনেস হলে সভাপতিকে সম্মান জানিয়ে তুমি বিতর্ক কী করবে, শুরু করে দেবে, মানে অযথা সময় ক্ষেপণ করবে না, ঠিক আছে। এটা তাহলে এবার দেখো যে অপ্রয়োজনীয় শব্দ বাক্যের ব্যবহার যাতে সময় না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একজন বিতর্কিক যদি যুক্তিহীন বক্তব্য দিয়ে যেতে থাকে, শুধু তার সম্পর্কে নয়, তার দল সম্পর্কে বিচারকদের নেতিবাচক ধারণার সৃষ্টি হয়, ঠিক আছে। যদি বিতর্কিক যুক্তিহীন বক্তব্য দেয়, যে তথ্য উপাত্ত বা উদ্ধৃতি ব্যবহৃত হোক না কেন,
তো অবশ্যই যৌক্তিক হতে হবে, ঠিক আছে? এভাবে একজন বিতার্কিক সর্বোচ্চ সাফল্য পেতে পারে। অনেক সময় 5 মিনিটে কি বলবে, কতটুকু বলবে, এই বিষয়ে বিতার্কিক সিদ্ধান্তহীনতায় ভোগে, ঠিক আছে? যখন তার কাছে ওই বিষয়ের উপর প্রচুর ম্যাটেরিয়ালস থাকে, তখন কিন্তু কী হয় না, তোর প্রচুর ম্যাটেরিয়ালস, তোমার তথ্য প্রত্যাবার যদি বেশি হয়ে যায়, তুমি কোনটা রেখে কোনটা বলবে, তখন তুমি কিন্তু সিদ্ধান্তহীনতা ভুগতে পারো। এই জন্য এগুলো নিয়ে আগে কী করতে হবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যখন যৌক্তিকতার ভিত্তিতে সারাংশগুলো নিয়ে বলার পরিধি নির্ধারণ করতে হবে, মানে তোমার যৌক্তিকতার ভিত্তিতে সারাংশগুলো নিয়ে বিশাল একটা বিষয়ের স্ক্রিপ্ট নিয়ে না বলে তুমি সারাংশগুলো নিয়ে কোন কোন টপিক নিয়ে তুমি বলতে চাও সেগুলো পয়েন্ট আকারে লিখে সেগুলোর বিপক্ষে তুমি কি আর সেগুলোর সপক্ষে তুমি কি করবে, যুক্তি দাঁড় করবে। তো এভাবে বিতার্কিকের বক্তব্য পরিমিত বোধ বজায় থাকে। যে কোনো সচেতন বিতার্কিক জানে যে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 15 সেকেন্ড বিতর্ক করা যায়। তোমার নির্ধারিত সময় মনে করো 5 মিনিট, তো অতিরিক্ত 15 সেকেন্ড কী করা যাবে, বিতর্ক করা যাবে। এর বাইরে বিতর্ক যদি করো তাহলে এটা কিন্তু নেগেটিভ মার্কিং হিসেবে দেখা হবে, ঠিক আছে? এটা যারা বিচারক তারাও কী করবে, বিরক্ত হবে এতে। তো এই সময় অতিক্রম করলেও ওই বিতার্কিকের নম্বর কাটা যায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমার নির্ধারিত সময় শেষে যদি 15 সেকেন্ড পার হয়ে যায় তাহলে এরপরে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। সময়ের জন্য যে একটা নম্বর রয়েছে ওখান থেকে তোমার নম্বর কাটা যাবে। উল্লেখিত 8টি টিপস মাথায় রেখে বিতর্ক করলে নিশ্ছিদ্র বিতর্ক করা সম্ভব। তবে একটি দুইটি পরাজয়ে মুষড়ে পড়ার কোনো কারণ নেই। একটি দুইটি তোমার বিতর্ক করতে গিয়ে একটি দুইটি বিতর্কের প্রতিযোগিতা তুমি হারতে পারো, এটা কোনো কি নয়, চিন্তার বিষয় নয়। তুমি কী করবে, এই তোমার দুর্বলতা থেকে, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তুমি কী করবে, পরবর্তীতে আরও শানিত হবে, ঠিক আছে? সেভাবে তুমি কী করবে, নিজেকে প্রস্তুত করবে। জয় পরাজয় প্রতিযোগিতা অর্জন, আবেগী না হয়ে এক্ষেত্রে যৌক্তিগত আচরণ করতে হবে, এটি বিতর্কের শিক্ষা, ঠিক আছে? আবেগী না হয়ে তুমি কি যৌক্তিকভাবে তুমি নিজেকে কী করবে, মেনে নিবে বিতর্কের ফলাফলকে। এটাও কিন্তু বিতর্কের একটা শিক্ষা, ঠিক আছে? এটা তো এই ছিল আমাদের বিতর্কের ক্লাস। আচ্ছা, তবে আরেকটা বিষয় ছিল, দেখো এখানে আরও কিছু বিষয় আছে। এটা আমার বিতর্কের যে 8টি পয়েন্ট এটা ছিল। এখন আমরা দেখি যে যা না জানলেই নয়, এটা একটু দেখি আমরা। এটা দেখো সনাতনী বিতর্কে দেখো এখন বক্তারা কীভাবে বক্তব্য করবে, কে কোন অংশ বলবে, কি করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু দেখো কি আছে। প্রথম বক্তা কী বলবে, পক্ষ দলের প্রথম বক্তা বিষয়টিকে সুন্দরভাবে সংজ্ঞায়ন করবেন। তুমি যে যে টপিক নিয়ে বিতর্ক করছো, বিষয় নিয়ে, সেটা সংজ্ঞায়ন করবে যে কেন, কীভাবে, এগুলো সংজ্ঞায়ন করবে। বিষয়ের পক্ষে দলের অবস্থান স্পষ্ট করবেন এবং সম্ভাব্য 2-1টি যুক্তি খণ্ডন করবেন, ঠিক আছে? সুন্দরভাবে সংজ্ঞায়ন। এবং অন্যদিকে বিপক্ষ দলের প্রথম বক্তা পক্ষ দলের প্রথম বক্তার দেয়া সংজ্ঞায়ন মেনে নেওয়ার অংশে বাদে যদি প্রয়োজন হয় বাকি মূল শব্দগুলো সংজ্ঞায়ন করবেন, ঠিক আছে? যে অংশটুকু মেনে নিবে সেটাকে মেনে নিয়ে বাকিগুলোকে তুমি কী করবে, সংজ্ঞায়ন করবে, ঠিক আছে? এটা বিষয়ের বিপক্ষে দলের অবস্থান স্পষ্ট করবেন। তুমি কেন বিপক্ষে, কেন তুমি দলের বিপক্ষে, সেটা তুমি সংজ্ঞায়নের মাধ্যমে কী করবে, স্পষ্ট করবে যে সঙ্গত কারণে আমি এই বিষয়ের বিপক্ষে। এবং প্রথম বক্তা 2-4টি যুক্তি খণ্ডন করবেন। এভাবে মানে বিতর্ক আস্তে আস্তে ছোটো ছোটো যুক্তি খণ্ডনের মাধ্যমে বিতর্ক কী হবে, জমে উঠবে, আগাবে। এরপর দেখো দ্বিতীয় বক্তা পক্ষ দলের দ্বিতীয় বক্তা বিপক্ষ দলের প্রথম বক্তার দেয়া কৌশল, দলীয় কৌশল এবং অবস্থানের ব্যাখ্যা করবেন এবং তা খণ্ডন করে বিভিন্ন তত্ত্ব যুক্তি উদাহরণের মাধ্যমে প্রথম বক্তার দেয়া দলীয় অবস্থান আরও স্পষ্ট করে যাবেন। এখানে বিষয়টা খেয়াল করো, পক্ষের প্রথম বক্তা সবার প্রথম সুযোগ পাচ্ছে, এরপরে কী পাচ্ছে, বিপক্ষ দলের প্রথম বক্তা, ঠিক আছে? আবার যখন পক্ষের দলের দ্বিতীয় বক্তা আসবে সে কিন্তু বিপক্ষ দলের প্রথম বক্তাকে পেল, সে বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডন করবে বা প্রথম বক্তার যে অসঙ্গতি থাকবে সেগুলোকে কী করে চিহ্নিত করে ধরিয়ে দেবেন, ঠিক আছে? এই বিষয়গুলো। এরপর দেখো অন্যদিকে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা পক্ষ দলের দ্বিতীয় বক্তার ন্যায় দলের পক্ষে বিষয়টিকে আরও বেশি স্পষ্ট করবেন, ঠিক আছে? এটা আরও বেশি স্পষ্ট করবেন। পক্ষ দলের দ্বিতীয় কেন তুমি বিপক্ষে, এটাকে তুমি কী করবে, আরও বেশি যুক্তি খণ্ডনের মাধ্যমে আরও বেশি মানে বিতর্ককে এগিয়ে নিয়ে যাবে এবং কি আরও বেশি স্পষ্ট করবে কেন তুমি বিপক্ষে। দলনেতার কাজ কি, পক্ষ দলের দলনেতা তার প্রথম দ্বিতীয় বক্তার মধ্যে সমন্বয় সাধন করবেন। মানে পক্ষ দলে যে থাকবে সে কিন্তু বিপক্ষ দলের দলনেতার বক্তব্য শুনতে পাবে না, কারণ সে তারপরে আসবে কি বিপক্ষ দলের দলনেতা। তাহলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে তার টার্গেট থাকবে যে বিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা কী বলেছে এবং সেই কথার সাথে কোন কোন বিষয়ে সে দ্বিমত পোষণ করেন সেই বিষয়গুলোকে সে কী করবে, পয়েন্ট আকারে কিওয়ার্ডস লিখে তারপর সেটাকে কী করবে, খণ্ডন করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রথম ও দ্বিতীয় বক্তব্যের মধ্যে সমন্বয় সাধন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে দ্বিতীয় সমন্বয় সাধন করবেন এবং বিভিন্ন তথ্য
যুক্তি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে দলের পক্ষে প্রমাণ করে যাবেন, ঠিক আছে। অন্যদিকে বিপক্ষ দলের দলনেতাও তার দলের পক্ষে বিষয়টিকে প্রমাণ করে যাবেন। এভাবে কি হবে, তোমার বিতর্ক জমে উঠবে। এরপর দেখো যুক্তি খণ্ডন পর্ব, ঠিক আছে। যুক্তি খণ্ডন পর্বে কি হবে, পক্ষ দলের দলনেতা দলের 3 জন বক্তার প্রদত্ত যুক্তিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যুক্তিগুলো ধরে রেখে, ঠিক আছে, ধরে ধরে খণ্ডন করে তাদের যুক্তিকে সবচেয়ে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে তাদের দলের যে 3 জন বক্তা যা বলেছেন সেগুলোকে ধরে রেখে সে কী করবে, বিপক্ষ দলের যে ইগুলো রয়েছে, বিপক্ষ দলের যে দুর্বলতাগুলো রয়েছে, যে অসঙ্গতিগুলো রয়েছে, সেগুলোকে তিনি চিহ্নিত করে কী করবেন, সেগুলো একটা একটা করে কী করবেন, যুক্তি খণ্ডন করার চেষ্টা করবেন। অন্যদিকে বিপক্ষ দলের দলনেতাও পক্ষ দলের প্রদত্ত যুক্তিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যুক্তিগুলো খণ্ডন করে, গুরুত্বপূর্ণ যুক্তিগুলো, সব যুক্তি নয়, গুরুত্বপূর্ণ যুক্তিগুলো খণ্ডন করে, ঠিক আছে, 3 জন বক্তার প্রদত্ত যুক্তিগুলোর মধ্যে, ঠিক আছে। এই কথাগুলো একটু ইম্পর্টেন্ট। তাদের যুক্তিকে সবচেয়ে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর দেখো বিতর্কের সময় আয়োজক কর্তৃপক্ষ নির্ধারণ করে বিতর্ক কয় মিনিট হবে, 3 মিনিট হবে নাকি 5 মিনিট হবে, এটা আয়োজক কর্তৃপক্ষ নির্ধারণ করে। তবে তা সাধারণত বিতর্কের মূল পর্বের জন্য প্রত্যেক বক্তা 3 থেকে 5 মিনিট করে এবং 1 মিনিট পর্বে সতর্ক সংকেত বাজবে আর কি। মানে তোমার 1 মিনিট পূর্বে যদি বিতর্ক 5 মিনিট হয় তাহলে 4 মিনিটের সময় সতর্ক সংকেত বাজবে, যদি 4 মিনিটের বিতর্কে 3 মিনিটের সময় সতর্ক সংকেত বাজবে এটা। এবং উভয় দলের সব বাজবে এবং যুক্তি খণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবেন এবং 1.5 মিনিটের সময় কি বাজবে, সতর্ক সংকেত বাজবে। এবং যুক্তি খণ্ডনের সময় তোমার বক্তব্য যে শেষ করতে হবে তার 1.5 মিনিটের সময় তোমার কি একটা সিগন্যাল বাজবে আর কি, বা একটা বেল বাজবে এরকম এটা। তাহলে এই ছিল তোমাদের বিতর্ক নিয়ে আলোচনা। আমাদের ক্লাস 2তে আমরা দেখলাম যে বিতর্ক নিয়ে আমরা যারা কাজ করি, বিতর্ক নিয়ে যারা বিতর্কে আগ্রহী, তারা এই বিষয়গুলো মাথায় রাখবে যে বিতর্কে বিজয়ী হতে হলে আমাদের যে বেসিক বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা আশা করি এই লেকচারের মাধ্যমে সেই বিষয়গুলো তোমরা স্পষ্ট হয়েছ। তো thank you so much dear students. Subscribe my YouTube channel and follow the Facebook page, সমস্ত দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। এই পেজটিকে তোমরা ফলো করবে। এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।